আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে 2019-20 অর্থ বছরে প্রায় 5.5 লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে 28টি মন্ত্রণালয় ও বিভাগকে দায়িত্ব দিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমকে যুক্ত করে 2019-20 অর্থ বছরের শিক্ষা বাজেটে মোট 87,620 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা মোট বাজেট বরাদ্দের 16.75% এবং জিডিপির 3.04%। এটি এখন পর্যন্ত বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ। 2018-19 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 53,054 কোটি টাকা। অর্থমন্ত্রীর পক্ষে বাজেট প্রস্তাব পাঠের সময় প্রধানমন্ত্রী জাপানের সম্রাট মেইজির উদাহরণ টেনে বলেন, তিনি দেখেছিলেন জাপানে ছাত্রের অভাব নেই, তাদের মানসম্মত শিক্ষা দিতে তিনি তখন বিদেশ থেকে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত কয়েক হাজার শিক্ষককে নিয়ে এসেছিলেন। চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে প্রযুক্তি নির্ভর শিক্ষার উপযোগী পাঠ্যক্রম ও শ্রেণীকক্ষ তৈরির পরিকল্পনার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, জাপানের সম্রাট মেইজিকে অনুকরণের সময় এসেছে বাংলাদেশের এবং শিক্ষার উন্নয়নে এসব কাজ তাঁর সরকার কাল থেকেই শুরু করতে চায়। কিন্তু প্রযুক্তি সহ অন্যান্য মন্ত্রণালয়ের শিক্ষা ও প্রশিক্ষণ বরাদ্দ আলাদা করা হলে শুধু শিক্ষায় এই অর্থ বছরেও বরাদ্দ বাজেটের 11.68%। ইউনেস্কোর চাহিদা অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ হতে হবে বাজেটের কমপক্ষে 20% এবং জিডিপির 6%। বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের তথ্য মতে শিক্ষা খাতে বরাদ্দের হারের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পেছনের দিকে। শিক্ষা খাতে বাজেটের এ বরাদ্দকে অপর্যাপ্ত ও গতানুগতিক আখ্যা দিয়ে তাই শিক্ষাবিদদের অনেকে বলছেন, শিক্ষা খাতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে তা দিয়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন বা কোনো টেকসই লক্ষ্য অর্জন সম্ভব নয়। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক শিক্ষা সচিব এনআই খান, বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ এবং লেখক ও গবেষক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। স্বাগত আপনাদের তিনজনকেই। এনআই খান, আপনাকে দিয়ে শুরু করি যে মানে শিক্ষা খাতে বরাদ্দ যথেষ্ট, সবাই বলছেন যথেষ্ট নয়। প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে মিলিয়ে গত কয়েক বছর ধরেই বাজেট বরাদ্দের কথা বলা হতো। এবার অন্যান্য মন্ত্রণালয় এবং বিভাগের শিক্ষা প্রশিক্ষণ মিলিয়ে একটা 16.75 হিসেবও বের করা গেছে। আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে একটা বড় দরকার হচ্ছে সক্ষমতা। আমার অভিজ্ঞতায় দেখেছি টাকা দিলেও সেভাবে খরচ করতে পারে না। দ্বিতীয় আর একটা বড় কথা, চয়েস, কোথায় আমি খরচ করব, কোথায় খরচ করলে আমি বেশি ফল পাবো। আমি কি ধান লাগাবো না গোলালু লাগাবো না টমেটো লাগাবো, এটা বুঝতে হবে কোথায় আমার বেশি রিটার্ন আসবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের এখন যে স্কুলগুলো আমরা করি সেটা হচ্ছে একটা স্কুল আছে, সেখানে একটা বিল্ডিং করলাম, কিন্তু আমি মনে করি সেটা না করা উচিত। হচ্ছে একটা স্কুলের কমপ্লিট সব কিছু কমপ্লিট করে দিতে হবে, 10-20 বছরে হাত দেওয়ার দরকার নেই, শুধু মেনটেন্যান্স ছাড়া। সুতরাং কিছু ভার্টিক্যাল থিঙ্কিংয়ের দরকার আছে এখানে। একটা বলেছি যে ফার্স্ট হচ্ছে যে এটা সক্ষমতা, সেকেন্ড বলছি নতুন করে চিন্তা করতে হবে যেহেতু আমরা উন্নত হচ্ছি। থার্ড আর একটা বিষয় হচ্ছে যে ডিসিপ্লিন, এটা একটা বিরাট সমস্যা। যেমন আমি মনে করি জবাবদিহিতার ভিতরে আনা যায় এবং আইটি প্রয়োগ করেও জবাবদিহিতার ভিতরে আনা যায়। আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ডিক্টেটোরিয়াল দেখি, যে স্যাররা যেটা বলে সেটাই মানতে হয়, কিন্তু তাদেরও কিছু সে থাকা উচিত। সে মানে এই না যে মারামারি করবে, গোলমাল করবে। তো সেই জন্য আমি মনে করি আমরা এই লক্ষ্যে এই জন্যই প্রত্যেকটাই একটা ওয়েবসাইট করার ইচ্ছা ছিল এবং করাও হয়েছিল, চেষ্টা হয়েছিল কিছুটা, এবং সেখানে তাদের ওপিনিয়ন দেওয়া উচিত প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী। সেই অনুযায়ী টিচারদের প্রমোশন হওয়া উচিত অ্যাটলিস্ট স্কুলের জন্য। আমি যেটা বলি এটা থাকা আমার মনে হয় দরকার। তাহলে এই তিনটা দিক দেখা উচিত। টাকা বেশি হলে তো সবাই টাকা বেশি চায়, তার কারণ রিসোর্স তো সবসময় থাকে, কনস্ট্রেন্ট থাকে রিসোর্সের। তবে আমার যেটা মনে হয় তিনটা দিকে দেখা বেশি দরকার। নিশ্চয়ই মানে বাজেট বাস্তবায়নের বরাদ্দকৃত অর্থ পুরো বাস্তবায়নের সমস্যা সকল মন্ত্রণালয়ই আছে। আমি তো জানি যে প্রাইমারিতেও গতবার তার আগের বারও ফেরত দিয়েছে টাকা। গতবার 24,000 কোটি টাকা ছিল, শেষ পর্যন্ত 20,000-এর মতো খরচ করা গেছে সংশোধিত বরাদ্দ থেকেও, সেটা হিসাব। এবং সেটা কোয়ালিটি খরচ কিনা সেটাও একটা বিষয় আছে, কিন্তু সেটি আসলে দেখবে কে, সেটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বাজেট প্রস্তাবের সময় প্রধানমন্ত্রী তো এবার পাঠ করলেন, তখন এই যে বিদেশ থেকে শিক্ষক আনা, চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে শিক্ষা মানে মান বাড়ানো, এসব কথা বলা হলো, কিন্তু বাজেট বরাদ্দতে সেরকম কোনো মানে বৈপ্লবিক পরিবর্তন দেখা গেল কিনা? আমি যেটা মনে করি যে টাকা দিলে হবে না, টাকাটা সৎ ব্যবহার করতে
পারতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে, আর তার চেয়ে বড় ডিসিপ্লিন, জবাবদিহিতা, ডিসিপ্লিনের বড়ই অভাব বলে আমি মনে করি। এটা সকল ক্ষেত্রে, এটা ছাত্রদের ক্ষেত্রেও কিন্তু সেটা আছে। তারা যা খুশি তাই করে। বিশ্ববিদ্যালয়ে আমরা যদি দেখি তাই বলে যে আমরা 30 বছর করতে হবে চাকরিতে, মানে 5 বছর ধরে রাস্তায় খালি পরীক্ষাই দেবে, বুড়ো হয়ে যাবে, তারপর চাকরিতে ঢুকবে। আমি এরপরে যখন আপনার কাছে আসবো এই প্রসঙ্গটা নিয়ে আলাপ করতে চাই যে এই যে বাজেট বরাদ্দকৃত অর্থেরও তো খুব বাস্তবিক কারণে মূল বরাদ্দটা চলে যায় বেতন ভাতা ও অবকাঠামো খাতে। কাজেই সেই প্রসঙ্গটা নিয়েও আমি একটু আলাপ করতে চাই আপনার সঙ্গে। ডক্টর সলিমুল্লাহ খান, আপনার কাছে জানতে চাই যে মানে আপনি কি মনে করেন কিনা যে এই যে বাজেট বরাদ্দ যথেষ্ট নয় শিক্ষা খাতে, এটা একটা দীর্ঘ সময় ধরে বলা হচ্ছে, আন্তর্জাতিক মানেও নাকি 20% ব্যয় করতে বলে বাজেটের, সেটা থেকে আমরা এখনো অনেকটা দূরে, সেটা আমাদের শিক্ষার একটা সংকট বলে মনে করেন কিনা? অবশ্যই আমি এটা সংকট মনে করি, কিন্তু একটা কথা এখানে পরিষ্কার করা দরকার। ইউনেস্কো বা বাইরের যে কোনো সংস্থায় বলুক, সেটা একটা গড়পড়তা কথা। আমাদের দেখতে হবে এখন আমাদের সামাজিক চাহিদাটা কি, তার জন্য আমাদের কত টাকা বিনিয়োগ করা দরকার। আমাদের এই যে চতুর্থ শিল্প বিপ্লব, একটা কথার কথা আমরা বললাম না, কথা না হচ্ছে কেন হচ্ছে, ব্রিটেনের শিল্প বিপ্লব থেকে শুরু করে আমরা গুনতে আসছি আর কি, এটা আমাদের চতুর্থ শিল্প বিপ্লব না, কথাটা পরিষ্কার করা উচিত। এই যে জাপানের কথাও বলা হচ্ছে, জাপানে এটা হয়েছে 19বিংশ শতাব্দীর শেষে 1868 সনে দিকে জাপানের নতুন রাজবংশের আবার ভিত্তি হলে এই মেইজি বংশ যেটা বলে 1912 পর্যন্ত তারা সেখানে জাপানে পাশ্চাত্য শিক্ষা চালু করেছেন সোজা কথায়। কিন্তু মনে রাখতে হবে জাপানের প্রথম দিকে সমস্ত শিক্ষা দেওয়া হয়েছিল ইংরেজি মাধ্যমে, 20 বছর পরে অর্ধেক ইংরেজি মাধ্যমে অর্ধেক জাপানি মাধ্যমে, এবং মেইজি পিরিয়ড যখন শেষ হলো প্রথম মহাযুদ্ধের সময় সমস্ত শিক্ষায় তখন কিন্তু জাপানি মাধ্যমে হয়েছে। যেমন রবীন্দ্র রচনা বলে জাপানি ভাষা অনুবাদ হয়েছে, একটা উদাহরণ দিচ্ছি। কেন? তাদের ভাষাকে তারা শিক্ষার মাধ্যম করে এই সাফল্য অর্জন করেছেন। আমি সংক্ষেপে বলি, চতুর্থ শিল্প বিপ্লবে যেতে হলে তখন বিদেশ থেকে অনেক শিক্ষক নিয়ে আমি অস্বীকার করছি না, সেটা কোন সময়, আমি তো বারবার বলছি আপনার চাহিদা হচ্ছে। জাপানে প্রাথমিক শিক্ষার জন্য তারা বাইরে থেকে শিক্ষক আনেনি, উচ্চশিক্ষার জন্য এনেছে। এবং জাপানি ছাত্রদেরকে, যেটা প্রধানমন্ত্রী বলেছেন কিনা আমি জানি না, আমি শুনিনি এই বক্তৃতা, জাপান ছাত্রদের শুধু ইংরেজি মাধ্যমে পড়ার জন্য আমেরিকা কিংবা ব্রিটেনে পাঠিয়ে ক্ষান্ত হয়নি, তারা জার্মানিতে পাঠিয়েছে সমানভাবে এবং ফ্রান্সে পাঠিয়েছে। সবগুলো ইউরোপীয় ভাষাতে তারা তাদের ইঞ্জিনিয়ারদের শিক্ষিত করে নিয়ে আসছে, সে কথা স্বতন্ত্র। আমরা যে বলছি চতুর্থ শিল্প বিপ্লব, আমাদের এখন চাহিদাটা কি? আমাদের দরকার উচ্চশিক্ষা। আমি পরিষ্কার বলতে চাই, আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই, সরকার সেখানে কোনো বিনিয়োগ করছে না। যেগুলি আমাদের উচ্চশিক্ষা বলে আমরা আত্মপ্রসাদ অনুভব করি, সেগুলি যেমন আমাদের কারিগরি শিক্ষার, প্রফেশনাল শিক্ষার উচ্চ মান আছে, সেটা আমি অস্বীকার করছি না। বুয়েট কিংবা আমাদের মেডিকেল কলেজ, এইসবগুলো হচ্ছে পেশাগত শিক্ষা, প্রত্যেক শিক্ষারই উচ্চশিক্ষা থাকে। আমাদের এখানে ধরুন উচ্চশিক্ষা ক্ষেত্রে কোনো রকমের গবেষণা প্রকল্প নেই, কোনো বিনিয়োগ নেই। পিএইচডি, এমফিল এগুলো হচ্ছে উচ্চশিক্ষার প্রাথমিক পর্যায়ে, আপনার তো অব্যাহত আবিষ্কার করতে হবে, সেই জন্য গবেষণাগার দরকার, সেই জন্য আপনার উচ্চশিক্ষালয় দরকার। সেই জন্য আমাদের যে পরিমাণ বিনিয়োগ করা দরকার সেটা নেই। এটা শুধু ইউনেস্কোর শতকরা 6 ভাগ বা অমুকের 3 ভাগ, এটা নিয়ে আমি বলছি না। উচ্চশিক্ষার জন্য যে পরিমাণ আমাদের বিনিয়োগ দরকার সেটা না থাকলে আপনি চতুর্থ কেন, আপনি পঞ্চম শিল্প বিপ্লব ধরতে পারবেন না। কারণ আপনার তো শিক্ষার প্রধান অবলম্বন হচ্ছে জনশক্তি এবং শিক্ষিত জনশক্তি, সেটা বিদেশ থেকে আমদানি করে কিছুদিন চলে। আমাদের তো মেধা আছে। একটা উদাহরণ দিন, পাকিস্তানে বলে এখানে কোনো ক্রিকেট খেলাই ছিল না, এখন আমাদের ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও আমরা কাছাকাছি সেমিফাইনালে যাচ্ছি। এটা কি করে সম্ভব হলো? কারণ ওখানে আমরা মনোযোগ দিয়েছি সেই জন্য। পাকিস্তান হলে আমাদের এখানে ক্রিকেট কোথায় আমাদের আমরা রকিবুল হাসান তখন এটা হলো বাংলাদেশ তখন ক্রিকেটে উল্লেখযোগ্য কোনো শক্তি ছিল না। আপনি গ্রামের মাঠেও যদি খেলেন সেটা কিন্তু আমি হিসেবে ধরবো না। এখন অর্থাৎ বাংলাদেশের লোক ক্রিকেট খেলতে পারে না, এটা অপবাদ আর দেওয়া যাবে না। কিন্তু যখন এখানে বিনিয়োগ হয়নি, চর্চা হয়নি, তখন এটা উল্লেখযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়নি। আমার বক্তব্য হচ্ছে মানুষ হিসেবে সব মানুষই, সাদা কালো হলুদ সব মানুষের মধ্যেই প্রতিভা আছে, কিন্তু বিনিয়োগ না করলে হবে না। এখন বিনিয়োগের ভিত্তি হচ্ছে আমাদের প্রাথমিক এবং বুনিয়াদী শিক্ষা, যেটাকে আমরা নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বলি, আর এরপর একটা কারিগরি, তারপরে উচ্চ শিক্ষা। এখন আমাদের শিল্প বিপ্লবের কথাটাই যখন আসতেছে, তখন আমাদের এই কারিগরি শিক্ষার দক্ষ জনশক্তি দরকার এবং আমাদের উচ্চশিক্ষায় উদ্ভাবন করতে পারে, নতুন সৃষ্টিশীল চিন্তা করতে পারে তেমন লোক দরকার। তো সেটার সাথে এই বিনিয়োগের সম্পর্ক নেই। আরেকটা কথা বলতে হবে, শিক্ষা জিনিসটা কি? অর্থনীতিবিদের ভাষায় ইংরেজিতে বলে পাবলিক গুড। মানে পাবলিক গুডের অর্থ হচ্ছে এটাতে আপনি বিনিয়োগ করে যে পরিমাণ টাকা খরচ করবেন তার চেয়ে এ থেকে যে লাভ হয় সেটা অনেক বেশি। ইংরেজিতে বলে মার্জিনাল রিটার্ন মার্জিনাল কস্টের চেয়ে সবসময় বেশি থাকে। সেটা উপলব্ধি না করে বর্তমানে শিক্ষাকে যে বিপদগামী করা হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষার দায় দায়িত্ব প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হচ্ছে। এইটা খুব একটা মেজি বিপ্লবের সাথে করে আমি কোনো সঙ্গতি দেখি না। আরো একটা বলি, শুধু একটা শব্দ উচ্চারণ করতে হবে না,
সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলি এখনো শিক্ষকরা রাস্তায় কি এতটাকে আমরা এমপিওভুক্ত করেছি, এতটাকে জাতীয়করণ করেছি, এতটাকে করিনি। এগুলি হিসাবের গন্ডগোল। আমি সংখ্যা যে এবার কোথায় নাকি 4,000 জি আমি যে সমস্ত শিক্ষার দায়িত্ব, জাতীয় শিক্ষার দায়িত্ব তাহলে রাষ্ট্রকে জন্য আছে? রাষ্ট্রকে শুধু আয় করার জন্য আছে? রাষ্ট্র তো ব্যয় করবে। কোথায় ব্যয় করবে? আমরা দুরকম রাষ্ট্র দেখি। একটা হচ্ছে কি ব্যয়কে আগে ঠিক করে জাতীয় উন্নতির লক্ষ্যে তার জন্য কি করে আয়ের ব্যবস্থা করতে হবে। আয় কখনো আমরা ট্যাক্সের মাধ্যমে পাই, কখনো বৈদেশিক ঋণ করে পাই, এমন করার সময় ভবিষ্যতের কাছে ঋণ করি আমরা, বন্ড ইস্যু করে গভর্নমেন্ট জনগণের কাছ থেকে, কারণ এখন বিনিয়োগ করতে হবে। আমার মনে হয় আমাদের সরকার যতটা মুখে বলছেন কাজে শিক্ষার ব্যাপারে তত আন্তরিক নন। শিক্ষা কোথাও ঠেকে গেছে। এখন যেটা অঙ্কের যে শুভঙ্করের ফাঁকি, এটা বাদ দিলে দেখা যায় যদি আপনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে একমাত্র শিক্ষা ধরেন, ব্যয় সেই 2.2 আটকে আছে জাতীয় আয়। কিন্তু ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, অন্তত প্রধানমন্ত্রী যে যখন বাজেট প্রস্তাবটি পাঠ করছিলেন তখন মনে হচ্ছিল যে মানে উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, প্রাযুক্তিক শিক্ষাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করছি এবার, কারণ চতুর্থ শিল্প বিপ্লবের কথা এখন আমাদের গার্মেন্টস মালিকরাও ক্রমাগত বলছেন যে যে উদ্ভাবন এবং প্রযুক্তি মানে ইনোভেশন এবং টেকনোলজির মাধ্যমে যে শিল্প বিপ্লব সংঘটিত হতে যাচ্ছে, আমাদের বাজেট বক্তৃতায় এই জন্য বলা হয়েছে ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, ব্লকচেইন ম্যানেজমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে জোর দিয়ে শিক্ষা ক্রম চালু করা হবে। সে লক্ষ্যে ডিজিটাল প্রাথমিক শিক্ষা নামে পাইলট প্রকল্পের কথায় 503টি মডেল বিদ্যালয়ে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুমও হবে। মানে আপনি মনে করেন কিনা যে আসলে আমরা সেই পথে প্রস্তুত হওয়ার পথে হাঁটছি, নাকি অনেক পিছিয়ে ধীরে ধীরে কিছু করবার কথা ভাবছি? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা যে বলছি অনেক অনেক বিনিয়োগ করছি, বরাদ্দ দিচ্ছি। ঢাকার ডিক্লারেশনে বলা হয়েছিল জিডিপির 6%, বাজেটের জাতীয় বাজেটের 20%। আমরা কিন্তু সেখানে স্বাক্ষর করেছি, কোনোদিনই আমরা এর ধারে পাশে আসতে পারি নাই। এখনো আমরা জিডিপির 2.2% কিংবা এর ধারে পাশে, আমাদের আশপাশের সকল দেশেই কিন্তু এর থেকে বেশি, এমনকি পাকিস্তানেও, সকল দেশেই বেশি। আমরা ভালো করছি না মন্দ করছি সেটা দেখা যাবে যে একসময় মালয়েশিয়া কিংবা কোরিয়ার ছেলেমেয়েরা আমাদের দেশে পড়তে আসতো, এখন আমাদের ছেলেমেয়েরা পড়তে যায়। এটা হলো ফল। এখান থেকে বুঝতে হবে যে আমরা যথেষ্ট করছি না, এটা বুঝতে হবে। এই যে যত রকম বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক হয়, পৃথিবীর 8ম বৃহত্তম জনবহুল দেশের একটি বিশ্ববিদ্যালয় ওখানে স্থান পায় না। এখান থেকে বুঝতে হবে আমরা যথেষ্ট করছি না, তাই না? এখান থেকে আমাদের বুঝতে হবে এই জিনিসগুলো। ফলে আমরা যা বলি যে আমরা অনেক অনেক কিছু করছি, আসলে ওই পরিমাণ করছি না, যদিও আমাদের করা প্রয়োজন। কি কি কারণে করা প্রয়োজন? আমাদের দেশে একমাত্র উদ্বৃত্ত হলো মানুষ। এটাকে যদি জনসম্পদে রূপান্তর করতে না পারি, তাহলে আমরা যে বলছি মধ্যম আয়ের দেশ, উচ্চ আয়ের দেশ, এটা কিন্তু সুদূর পরাহত। এটা কখনোই হবে না। এটা কোরিয়া হচ্ছে, জাপান হচ্ছে, ওদের দেশে কোনো প্রাকৃতিক সম্পদ নেই। ওরা বিভিন্ন দেশের থেকে কাঁচামাল আমদানি করে, হয়তো লোহালক্কর কিনে টন $1000 দিয়ে, তারপর ওদের যে প্রযুক্তিক দক্ষতা সেটা ব্যবহার করে ল্যাপটপ, কম্পিউটার, কত কিছু বানায়, ওই সকল দেশেই তারা বিক্রি করে, এবার কেজি $1000। এইটা হলো ভ্যালু এডিশন। নিজেদের দক্ষতা বুদ্ধি আমাদের এইটা করতে পারতে হবে। আমাদের এই ভূখণ্ডে 9-10টি শিক্ষা কমিশন রিপোর্ট হয়েছে, 9-10টি, তার কোনোটাই কিন্তু বাস্তবায়নের মুখ দেখেনি। এর থেকে আমরা বলতে পারি যে আমাদের ওই কমিটমেন্টটা আসলে নাই। এটা এক সরকার না, কোনো সরকারেরই ছিল না। অথচ মেধায় কিন্তু বাঙালি বরাবরই ভালো ছিল। এই আমরা মানে উপমহাদেশের কথা যদি বলি, ঔপনিবেশিক আমলে 10 জন বিজ্ঞানীর নাম করলে তার 5 জন বাংলাদেশের মাটির হতো। আমাদের নিয়াজ মোর্শেদ 19-20টা দেশের মধ্যে প্রথম গ্র্যান্ড মাস্টার। আমরা টেরও পাই নেই এইটা যে কত ভালো, যে আমরা মেধায় আমরা অত্যন্ত দক্ষ, এটা আমরা বুঝতে পারি নাই, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি নাই, এটা যে ভালো জিনিস। এটা এর অনেক পরে আনন্দ ভারতের থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু নিয়াজকে অত দূর অগ্রসর করতে পারি নাই। মেধা,
দক্ষতা, শিক্ষার ব্যাপারে কেন জানি আমাদের যথেষ্ট অনাগ্রহ। কারণ মুখে যাই বলি না কেন, অন্যান্য দেশের সাপেক্ষে মানে উন্নয়ন গতি এটা তো আপেক্ষিক। অন্যরা যদি 100 মাইল বেগে দৌড়ায়, আমি যদি 50 মাইল বেগে দৌড়াই, তাহলে বলতে পারি আমি 50 মাইল বেগে পিছাচ্ছি। একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরে একটু শুনি যে মানে কাল থেকেই শিক্ষার মান উন্নয়ন প্রয়োজন। অনেক সংবাদপত্র বলছে যে এই জাপানের মেইজির উদাহরণ দেওয়ার মাধ্যমে আসলে বলা হচ্ছে যে বিদেশ থেকে প্রয়োজনে শিক্ষক এনে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা হবে। এই প্রক্রিয়াগুলো এত সহজ কিনা, এতেও তো টাকার প্রয়োজন, সেই টাকা আমাদের আছে কিনা, সেই প্রসঙ্গগুলো নিয়ে আলাপ করতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে দিয়ে শুরু করি যে ওই যে জাপানের মেইজি মানে রাজা সম্রাট, তার কথা উদাহরণ এসেছে বাজেটের সময়, এবং এতে অনেক সংবাদ মাধ্যমের অনেকে বলছেন যে এর অর্থ বলা হয়েছে যে আসলে প্রয়োজনে মানসম্মত শিক্ষার মান উন্নয়নে বিদেশ থেকে নিয়ে আসা হবে। কিন্তু বরাদ্দ দেখে কি এরকম কোনো মানে বৈপ্লবিক কাজ করা যাবে বলে মনে হয় কিনা, বা শিক্ষকদের মান উন্নয়নে প্রশিক্ষণের পরিমাণ বাড়ানো যাবে, মানে আমাদের নিজেদের শিক্ষকদেরই, সেটাও মনে করবার কোনো কারণ আছে কিনা? বরাদ্দ তো আমার কাছে এখনো মনে হয় গতানুগতিক বরাদ্দ, আমারই কোনো ব্যবধান সেখানে দেখছি না। তবে এই যে অ্যাপ্রিসিয়েশন যে মেয়েদের মতো করতে হবে, এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, জাপানের বিরাট একটা উন্নতি হয়েছে, সেটা খুব ভালো। তবে ওই কমিটমেন্ট, অঙ্গীকার, এখন সব কিছু করে ফেলবো, কোনো জিনিস রাতারাতি এভাবে করা যায় না। এর জন্য পরিকল্পনা প্রয়োজন আমাদের। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি আমাদের খুবই প্রয়োজন হলো চমৎকার পাঠ্যপুস্তক। আমরা হঠাৎ করে অসংখ্য ভালো শিক্ষক তৈরি করতে পারবো না। কেমন আমরা চমৎকার পাঠ্যপুস্তক তৈরি করতে যদি পারি, স্বাধীনতার প্রায় 50 বছর হয়ে গেল, কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় যে আমরা ভালো পাঠ্যপুস্তক তৈরি করতে পারিনি। আমি যখন স্কুলের ছাত্র ছিলাম 60-এর দশকে, আমি তো আমার পাঠ্যপুস্তকে ভুল খুঁজে পেতাম না, এবং আমার পাঠ্যপুস্তক এত নামি দামি শিক্ষকদের লেখা ছিল, আমি গর্ববোধ করতাম। এই গর্বটাকে কিন্তু এখন ছেলে মেয়েদের মধ্যে নাই। এখন যখন একটা পাঠ্যপুস্তক দেখবেন, এমন একজন শিক্ষক সেটা লিখেছেন। 90 দশকে আমাদের পাঠ্যপুস্তকে হাশিম খান, মুস্তাফা মনোয়াররা ছবি আঁকতেন। এখন পাঠ্যপুস্তক যিনি প্রণয়ন করেছেন তার কলেজের নামটা আমরা জানি না। তো একটা পাঠ্যপুস্তকের যদি 10 লক্ষ কপি ছাপাতে হয়, তাহলে সেটা কতটা নির্ভুল হওয়া প্রয়োজন, কত চিন্তা করে তৈরি করা দরকার, কীরকম বড় মাপের শিক্ষাবিদদের দিয়ে এটা তৈরি করতে হবে। তারপর আমরা 20 বছর ওতে কোনো পরিবর্তন করব না। কারণ প্রাথমিক শ্রেণী সময়ে, মাধ্যমিক শ্রেণী সময়ে, এমনকি কলেজে আমরা ছাত্রদেরকে এমন কিছু পড়াতে যাব না যেটা রাতারাতি অনেক পরিবর্তন হয়ে যাবে। তাদের ভিত্তিটা দিতে হবে, বিজ্ঞানের ভিত্তি, সমাজ বিজ্ঞানের ভিত্তি, ভাষার ভিত্তি। কে কি বিষয়ে নোবেল পুরস্কার পেল সেই বিষয়ে তাকে জানাতে হবে না, কোনো প্রয়োজন নেই। সেটা উচ্চ শিক্ষায় তারা করবে। আমরা রাতারাতি পরিবর্তন করছি, নতুন নতুন বই আনছি। আমার সময় আমি জানতাম আমার একজন শিক্ষক, উনি হলো অঙ্কের জাহাজ, যে কোনো অঙ্ক পারেন উনি। এখন তো স্যাররা এই কথাটা বলতে পারবেন না, কারণ বই প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে বইয়ের। সুতরাং আমাদের এই তারাও নতুন নতুন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছেন, নতুন নতুন চ্যালেঞ্জ, এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। এত রাতারাতি পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আমরা একটু সময় নেই, একটা পাঠ্যপুস্তক প্রণয়ন করি, ওই স্যারকেই বলি কত বৎসর লাগবে, 3 বৎসর না 5 বৎসর। আমরা এখনই রকেটে করে অন্য কোনো গ্রহে যাচ্ছি না, সেই অবস্থা। ডক্টর কায়কোবাদের কথা আমার মনে পড়লো, ডক্টর সলিমুল্লাহ খান, আপনি লক্ষ্য করেছেন কিনা যে গত ক বছর ধরেই যখনই মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে সাধারণভাবেই মানে ছেলেমেয়েরা খারাপ করছে মূলত 2টো সাবজেক্টে, ইংরেজি এবং অঙ্ক, এবং এমনকি স্বয়ং মন্ত্রীরা পর্যন্ত স্বীকার করছেন যে মানে শিক্ষক নাই, ওই যে অঙ্কের জাহাজ, ওইরকম কোনো শিক্ষক নাই বলেই এই খারাপটা হচ্ছে। এই প্রসঙ্গটাই যদি কোনো মন্তব্য করতে চান, শিক্ষকের মান। অন্যদিকে এটাও তো আবার বাংলাদেশের বিরাট অর্জন বলে মনে করেন কিনা যে এই এত অল্প বরাদ্দ, এমন অবস্থায় আমাদের 17 কোটির দেশে 100% এনরোলমেন্ট প্রাথমিক শিক্ষায়,
মানে কলেজে ভর্তি হওয়ার পরেও সিট খালি থাকছে, মানে এই যে প্রচুর পরিমাণ সংখ্যার দিক দিয়ে যে আমাদের যে বিশালত্ব, সেটার কোনো সুফল আমরা পাবো না? নিশ্চয়ই আমরা পেতাম যদি আমাদের নীতি ঠিক থাকতো। আমাদের নীতির ক্ষেত্রে অনেক বড় আকারের ফাঁকি আছে। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। আপনি যে বললেন শতকরা 100 জন বাচ্চা যদি আমাদের এনরোল হয় ক্লাস প্রথম শ্রেণীতে, তাহলে আমাদের বছরে 40 লক্ষ শিশু জন্মগ্রহণ করে। যদি আমি বৃদ্ধির হার 2.5 ভাগ ধরি, এখন যেটা কমে এসছে, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে 40 লক্ষ ভর্তি হচ্ছে, পঞ্চম শ্রেণীতে তাই হওয়া উচিত। কিন্তু আস্তে আস্তে যখন আমাদের প্রবেশিকা পরীক্ষা পাশ করে যখন একাদশ শ্রেণীতে ভর্তির জন্য এই বছর 13 লক্ষ হয়েছে, তার মানে 40 লক্ষ থেকে আমি যদি হিসাব করি, তাহলে আপনার মাত্র 13 লক্ষ থাকলে কত, বাকি 27 লক্ষ ঝরে গেছে। মানে অর্থাৎ 3 ভাগের 1 ভাগ শুধু টিকছে যখন সে উচ্চ মাধ্যমিকে আসতেছে, মাধ্যমিকে আসছে, মাধ্যমিক এটা কমে যাচ্ছে। তো আমি বলছি এই জিনিসটা যদি আপনি হিসাব করেন, আমাদের বিপুল পরিমাণ ছাত্র ভর্তি হচ্ছে বটে, কিন্তু তারা শিক্ষা শেষ করছে না। ফলে আমাদের বিপুল জনশক্তির অপচয় হচ্ছে। এরা অশিক্ষিত অপ্রশিক্ষিত জনশক্তি হয়ে যাচ্ছে। আমি শ্রমের দিক থেকে বলছি, অদক্ষ শ্রমিক হচ্ছে। এইটা একটা বড় জিনিস। আমাদের প্রাথমিক গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি আমাদের বুনিয়াদী শিক্ষার উপর, যেটা হচ্ছে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ দ্বাদশ শ্রেণী শিক্ষা পর্যন্ত। সেটাতেই গণিত এবং সেটাতে তার বিজ্ঞান শিক্ষা এবং সেটাতেই তার মানবিক শিক্ষা শক্ত হওয়া দরকার। ভাষানীতির প্রশ্নে আমাদের অনেক সমস্যা আছে। বললাম যে পৃথিবীর যে কোনো দেশেই স্কুলের ছাত্রদের নিজের মাতৃভাষা ছাড়াও আরো 2-3টা ভাষা শিখতে হয়। ইউরোপে যেগুলো ভালো বিদ্যালয়, ইংল্যান্ডে আরবি আছে, ইংরেজি আছে না, একজনকে কার্য উপযোগী ভাষা শিখতে হবে। আমাদের এখানে আরবি আছে, তো মুখস্থ আরবি, আমরা তো আরবি হ্যাঁ না, ইংরেজি আমরা 20 বছর পড়ার পরেও ইংরেজিতে যাকে বলে ফাংশনাল, তা হই কিনা সন্দেহ। সেই প্রশ্ন আমি তুলছি না। আমি যে আমাদের শিক্ষা নীতির মধ্যেই যদি আমরা মনে করি যে ভালো শিক্ষক আমাদের দরকার, তাহলে আমাদের শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কি জন্যে? বিশ্ববিদ্যালয় কি জিনিস বলে? প্রোডাকশন অফ কমোডিটিস বাই মিনস অফ কমোডিটিস। আপনি শিক্ষক দিয়ে শিক্ষক তৈরি করবেন, সেই উচ্চশিক্ষাটা আমাদের নেই। ধরুন আমরা পিএইচডি করার জন্য এমএ পাশ করার পর বিদেশমুখী হই। যদি আমাদের যথেষ্ট পিএইচডি আমাদের যাকে বলে সুপারভাইজার থাকতেন, তাহলে আমরা তো দেশে পিএইচডি করতে পারতাম। শিক্ষা বিষয় আমাদের ধরেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট একটা আছে, সেটা এক্সপেরিমেন্টাল 2-1টা স্কুল চালিয়েছে। এগুলো হচ্ছে সব শোপিস। আরও শোপিস বিজনেস আছে ঢাকায়। যেমন ধরেন পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন অমুক ডেপুটি সেক্রেটারি যিনি বিভিন্ন দোকানের দাম বৃদ্ধি দেখেন তার কাজ চলবে, তাকে ট্রান্সফার করা হবে না। কিন্তু আমি সবিনয়কে জিজ্ঞেস করতে পারি, একজন ম্যাজিস্ট্রেট দিয়ে ঢাকা শহরে কাজ করে? আপনি আন্তরিক হন, তাহলে আপনি আমার কি ম্যাজিস্ট্রেটের অভাব হয়েছে? আমি কেন 500 ম্যাজিস্ট্রেট নামাচ্ছি না? আমার কি পুলিশের অভাব হয়েছে? যদি আমি সত্যি রাস্তার আশপাশে অবৈধ দোকান সরাতে চাই তাহলে যাই। তাহলে আপনি আসলে কাকে শিক্ষাটা দিচ্ছেন? বলছেন বটে এটা তো আত্মপ্রসাদের জন্য। যদি সত্যি সত্যি আমি উনি বলেন বড় বড় জায়গায় হাত দিলে হাত পুড়ে যায়, তো বড় বড় জায়গায় হাত দেওয়ার জন্য তো একজন সরকারি কর্মকর্তাকে কিন্তু আমি তোপের মুখে তাকে কেন লোকের টার্গেটে পরিণত করছেন? আপনি সরকারি কর্মসূচি থাকলে এটা বাস্তবায়িত হয়। আমি শিক্ষার ক্ষেত্রে তাই বলবো, বিদেশ থেকে শিক্ষক আমদানি না করে আমাদের দেশে শিক্ষকদের প্রশিক্ষিত করা যায় এবং এটা সম্ভব। আমি ডক্টর কায়কোবাদের সাথে 100% একমত যে আমাদের দেশে শিক্ষক তৈরি করার জন্য কর্মসূচি নেই। আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই, দশম বার্ষিকী পরিকল্পনা নেই। শিক্ষকের জন্য 10 বছর পরীক্ষা নিলেই তো হয়। আজকের যে পঞ্চম শ্রেণীতে পড়ে সে 10 বছর পরে কোথায় যাবে? আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা আমাদের কী লাগতো? এসএসসি পাস লাগতো, উচ্চ মাধ্যমিক পাস লাগতো। আপনি শিক্ষক ক্যাটাগরিতে যদি সত্যি ভালো লোক নিতে চান, আপনি তাকে উচ্চ মাধ্যমিক কেন, তাকে বিএ কেন, তাকে এমএ পাস করার বাধ্যবাধকতা আরোপ করেন। আমি আরেকবার বলেছি, এনায়েত খান সাহেব ছিলেন সেখানে, আমি বলছি যে আমি কাউকে ঈর্ষা করছি না। আমরা বিসিএস প্রশাসন ক্যাডারদেরকে যে পরিমাণ সামাজিক মূল্য দেই, শিক্ষকদের সেই মূল্য তার অর্ধেক দেই। মানে বেতনের কথা বলছেন, উনি বেতন বলেই হয়েছেন, টাকায় সব কিছু হয় না। আপনি সামাজিক মর্যাদাটা কী করে প্রতিষ্ঠিত করবেন? বেতন হচ্ছে সামাজিক মর্যাদার সূচক। আবার যেসব দেশের মতো আমরা হতে চাই, এখানে সেসব দেশে তো আসলে প্রাথমিক স্কুলের শিক্ষকদেরও আসলে মানে বেতন, বেনিফিটস সেগুলো মিলে এমন একটি সামাজিক নিরাপত্তা তার জন্য তৈরি করা হয় যে তিনি একটি সম্মানজনক জীবন বেছে নিতে পারেন। আমি একটু শেষ করি 30 সেকেন্ডে। আমি বলছি যে শিক্ষকদের মর্যাদা আমরা দেই কিনা। শিক্ষার জন্য মনে হচ্ছে ব্যক্তির একটা মাথা ব্যথার ব্যাপার। আমার বাচ্চার লেখাপড়ার দায়িত্ব সম্পূর্ণ মাথা ব্যথা আমার, এটা তো নয়। বাচ্চা যখন তৈরি হয় সে শুধু আমার পরিবারের সম্পদ না, আমার রাষ্ট্রের, আমার দেশের সম্পদ হয়তো। তাহলে শিক্ষকদের কোনো রাস্তায় বসে বসে এরকম আন্দোলন করতে হবে? মানে এবার আবার এমপিও ভুক্তি হবে, এই জন্য নাকি এই বাজেট থেকে বরাদ্দ হবে 3000-এর মতো এমপিও ভুক্ত হবে। কিন্তু এই যে মানে বেতন নিয়ে শিক্ষকরা প্রতি বছরই রাস্তায় নামবেন এবং তারপরেও আসলে বেতনের যে অবস্থা, সেখানে মানসম্মত শিক্ষা আসলে সম্ভব কিনা প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে, সে প্রশ্ন তো তুলি। আমি যদি সত্যি কথা বলি, তথ্য সংগ্রহ করে বলি,
আমাদের দেশে যে বেতন দেওয়া হয়, আপনি যদি যে কোনো আশেপাশের দেশে খোঁজ করেন, তাদের পার ক্যাপিটা ইনকাম দিয়ে কম নেই। আমি কিন্তু বলছি যে যদি ইন্ডিয়ার সাথে দেখেন, ইন্ডিয়ার বেশি, কিন্তু তাদের কিন্তু পার ক্যাপিটা ইনকাম বেশি, সেই হিসেবে না। আমাদের যেটা বৈষম্য বড়, সেটা হচ্ছে প্রধান শিক্ষকের সাথে বেতনের ব্যাপক পার্থক্য। আমি ব্রিটেনের কথাই যদি বলি, বা প্রায় দেশেই প্রধান শিক্ষকের বেতন অন্য শিক্ষকের প্রায় 2-3 গুণ। আমি যতদূর জানি, আমি স্টাডি করে দেখছি অনেকগুলো দেশে। এক দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে, আমি মনে করি প্রধান শিক্ষকের ব্যাপক সংকট আছে আমাদের এখানে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার পার্সপেক্টিভ থেকে। সেটা কেন? তার কারণ এখানে আমাদের প্রধান শিক্ষক তৈরি করার জন্য কোনো ওরকম ইনস্টিটিউশন নেই, কিন্তু অন্য দেশে কিন্তু ডেডিকেটেড আছে, কোর্স আছে ডেডিকেটেড প্রধান শিক্ষক তৈরির জন্য। তখন ম্যানেজমেন্ট কিন্তু সবচেয়ে বড় জিনিস, এটা একটা বড় অসুবিধা। তো আমরা এই যেটা বললাম, এর মানে এই না যে আমাদের শিক্ষকদের বেতন দেওয়া যাবে না, কারণ আমাদের সামাজিক অবস্থা ভিন্ন। অন্য অনেক জায়গার ঘুষ আদার সুবিধা আছে, কিন্তু শিক্ষকদের সেরকম সুবিধা নাই। তো সুতরাং সেটা যদি তুলনা করেন, তাহলে ডেফিনেটলি কম, সেই হিসাবে, সেই বিবেচনায়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমি যেটা আমি আসছি, আপনি যদি দেখেন এবারেও কিন্তু প্রাইমারিতে গতবারের চেয়ে 3000 কোটি টাকা বেশি, সেকেন্ডারিতে যদি দেখেন 3700 সামথিং বেশি, আর মাদ্রাসা যদি দেখেন প্রায় 1700 মতো বেশি আছে কিন্তু বাজেটের চেয়ে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি কাজ করে দেখেছি, সব জায়গায় তো কাজ করেছি, সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কোথায় আমি বিনিয়োগ করলে আমি বেশি ভালো ফল পাবো। যেমন উদাহরণ, আমার প্রধান শিক্ষকের এই জায়গায় বিনিয়োগের একটা সমস্যা আছে। দ্বিতীয় হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যে টিচার আনার কথা বলছে, আমিও মনে করি যদি সাধারণ টিচার আনে, এখানে টিকতে পারবে না, যে পলিটিক্স যে ঝামেলা আছে। তবে একটা জিনিস করা যায়, ইংরেজি টিচার আনা যায় অন্য দেশ থেকে, একটা জিনিস, ইংলিশ টিচার বেশি না কিছু আনা যায় তাদের কাছ থেকে, আমাদের শিক্ষকরা। না, আমি বলছি কিনা, আমি একটার সাথে যুক্ত করি, মানে কথার কথাই কিনা, কারণ ওই যে ডক্টর সলিমুল্লাহ খান বলছিলেন যে পঞ্চবার্ষিক, দশম বার্ষিক কোনো পরিকল্পনা আছে কিনা, যে আমরা এতদিনের মধ্যে বিদেশ থেকে এনে তারপরে দেশেও তৈরি করে ফেলবো। আমাদের পরিকল্পনা এখনো বিদেশ থেকে টিচার আনার কোনো পরিকল্পনা নেই। তো আমি এটা বলি, আমাকে একটু শেষ করতে দেন। তার কারণ আমি মনে করি যে যদি হয় কি, সবসময় হাইব্রিডাইজ করলে, হাইব্রিড ভিগর, একটা অন্যের আইডিয়া পেলে ভালো হয়। আমাদের যদি সব না, ঢালাও না, কিছু প্রধান শিক্ষক আনা যায়, তারা কিভাবে চালায়, কিছু বিষয় আছে যে মূল্যায়নের কথা বলা হয়, এটা কিন্তু আমাদের এখানে কালচার যায়, এটা করা যায় না। আমরা ইন্ট্রোডিউস করে দেখছি, আমি নিজেই প্রাইমারি এবং সেকেন্ডারিতে। এটা বিকালে কেউ কাজ করতে চায় না, সময় দিতে চায় না। সুতরাং তারা যদি কিছু আসে, তাদের সাথে অল্প কিছু এনে, না আমাকে শেষ করতে দেন, কিছু যদি আসে তাদের সাথে, তাদের কাছ থেকে শেখা যেতে পারে। এক এক দেশে খারাপ জিনিসও আছে, আবার ভালো জিনিস আছে, ভালো জিনিস শেখা যায়। কিন্তু ধরেন ইন্ডিয়ার থেকে যদি আনেন, আমি মনে করি খুব একটা কাজ হবে না। কালচার মোরালেস আমাদের মতো একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, অন্য বিষয়ের টিচার আনলে এখানে চলবে না। কেন চলবে না? তার ইনস্ট্রাকশনাল মিডিয়া হচ্ছে ডিফারেন্ট। হয়তো ইংরেজিরও যদি আসে, সে এখানে ভূগোল টুগোল পড়ায় সুবিধা করতে পারবেন, তার এক্সেন্টই বুঝবে না আমাদের শিক্ষার্থীরা। সুতরাং এইটা সিলেক্টিভ করা যেতে পারে, এক। দ্বিতীয় হচ্ছে যে বাজেট কিন্তু আমি কোনো সমস্যা মনে করি না। বাজেট এইটা হয়েছে, আরও টাকা আনা যেতে পারে, আমি নিজেই এনেছি। সমস্যা হচ্ছে খরচ করার, সঠিকভাবে খরচ করার ক্ষমতা আর ডিসিপ্লিনের সমস্যা। আমি বারবার বলছি আমার অভিজ্ঞতা থেকে, আমি এনে দেখেছি বেশি টাকা বাজেটের চেয়ে, আমি থাকা অবস্থায় বেশি এনেছি, 3500 না 3500 কোটি। যেহেতু বলছিলেন যে শিক্ষকদের তো আর ঘুষ দেওয়ার উপায় নাই, মানে তাহলে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থারও বোধহয় অধিকাংশটাই নির্ভরশীল বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপরে। না, আমি জানতে চাই যে আপনি বেতন ভাতা যথেষ্ট সম্মানজনক ব্যবস্থা করবেন না, তাহলে একটি ভালো ছাত্র, একজন ভালো শিক্ষক, আমার মনে হয় যে আমি আপনাকে বোঝাইতে পারছি না। সেটা হচ্ছে, আমি বলছি কি যে আপনি যদি পার্শ্ববর্তী দেশ অন্যদের চেয়ে কম, এটা ঠিক না, ঠিক হচ্ছে না। না, অসুবিধা হচ্ছে যে আমাদের এখানে অন্যদের সাথে আমি যখন তুলনা করি আমার দেশের ভিতরে, তখন ডিসঅ্যাডভান্টেজ, কারণ তাদের অন্যান্য সুবিধা আছে, গাড়ি আছে, এটা আছে, সেটা আছে, আরও সুযোগ আছে, কিন্তু এখানে সেই সুযোগটা নেই। মানে ক্লিয়ারলি আমি যদি বলি সেই হিসাবে। কিন্তু আমাদের আরেকটা সলিমুল্লাহ সাহেব কথা বলছি, সেটা হওয়া উচিত আমাদের, আমার দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমি মনে করি সম্পূর্ণ গভর্নমেন্টের দায়িত্ব নেওয়া উচিত। এই যে এমপিও দেওয়া হচ্ছে, এটা বেশি সুবিধা হবে না। কেন হবে না? তার কারণ আবার নতুন স্কুল খুলবে, এবং আমাদের কিন্তু অলরেডি 3 টাইমস আমাদের যে স্কুল আছে সংখ্যায় অনেক বেশি। আমি মনে করি অনেক বেশি। আমি মনে করি যে আমাদের টিচার আছে, একবারে যদি শেষ করা হতো, কিছু স্কুল প্রয়োজন নেই, এক জায়গায় 2-3টা আছে,
সেটা সব টিচারদের একবার এমপিও করে দিয়ে স্কুল কিছু বন্ধ করে দেওয়া, বা একটা স্কুলের আন্ডারে দেওয়া, ওখানে হয়তো গার্লস সেকশন থাকলো বা ওখানে হয়তো সায়েন্স সেকশন থাকলো, এরকম করে সংখ্যা যদি একটা বেশি বিরতিতে থাকে। যাই, আমি আপনাকে দিয়ে শুরু করব। তাহলে মোদ্দা কথা তো এই দাঁড়াচ্ছে যে এবারও শিক্ষা খাতের মূল বাজেট মানে খরচ হবে বেতন ভাতা, এমপিও ভুক্তি এবং অবকাঠামো তৈরিতে, মানে এর বেশি কিছু ভাববার তো বোধহয় সুযোগ নাই। অবশ্যই সুযোগ আছে, একটা তার কারণ বিরতির পরে সে শুনি একটা বিরতি। ফিরে এলাম রাজকাহন এনাই খান। তাহলে এই প্রায় গতানুগতিক বরাদ্দের গতানুগতিক চিন্তাতেই আসলে এই বরাদ্দ ব্যয় হবে কিনা, মানে মূলত বেতন ভাতা, অবকাঠামো আর এমপিও ভুক্তি। আমি মনে করি কি সবাই বেশিরভাগ মনে করা হয় যে টাকা পয়সা দিয়ে, আসলে চিন্তার পরিবর্তন করা দরকার। কোথায় আমি খরচ করব, যেমন আমি একটা কংক্রিট উদাহরণ দিয়েছি, আমরা বহুদিন যাবত যেমন আমি নিজে একটা পরিবর্তন করে এসেছি। সেটা হচ্ছে একই স্কুলে আমি দেখেছি, আমি হলপ করে বলছি, যে প্রথমে একটা একতলা করে, তারপরে আবার একটা আসলো, আবার এই পাশে একটা একতলা করলো, কিন্তু এটা কিন্তু 4 তলা ফাউন্ডেশন। আমার সময় স্ট্রিক্টলি বলে দিয়ে আসছি যে এখন হচ্ছে কিন্তু যে ওইটা আগে শেষ না হলে নতুন কোনো কিছু করা যাবে না, ভার্টিক্যাল এক্সটেনশন করতে হবে। আমি মোটে বোঝাতেই পারি না, তো ওদেরকে বলেছি দেখো একটা বুড়ার মাথার পরে একটা জোয়ান লোক দিয়ে দিচ্ছ, তখন এটা 10 বছর যখন ওই বিল্ডিংটা হচ্ছে তখন তারপরে আরো 4 তলা দিচ্ছ, তখন তারা বুঝছে। তো আমি মনে করি যেমন স্কুল যেগুলো করা হবে একদম কমপ্লিট স্কুল করে দিতে হবে, খেলার মাঠ করে দিতে হবে, তার বাগানও করে দিতে হবে, তার খাওয়ার জায়গা করে দিতে হবে। তার কারণ এখন গভর্নমেন্ট পলিসি নিয়েছে নেক্সট 5 ইয়ার্সে স্কুলে দুপুরে খাবার দেবে না। এখন অনেক ইমপ্রুভ, কিন্তু আপনারা জান কিনা, আপনারা জান না এই জন্য জানেন। আমি দেখছি একদম গ্রামে গেলেও টাচ করে আসি, একেবারে গ্রামে ভাঙাচোরা হলেও পার্টিকুলারলি দেখেন লেডি টিচার আছে, সুন্দর বাথরুম, আপনারা যে দেখবেন এখন কিন্তু আগের মতো অবস্থা নাই। তো সেটা হচ্ছে যে এরকম কিছু চিন্তার পরিবর্তন আনা দরকার। যেমন আপনারা দেখছেন দোতলা এখন ছাদ প্রত্যেকটার, কেন দোতলা হচ্ছে? তার কারণে একতলায় পানি জমে এবং সব নষ্ট হয়ে যায় বিল্ডিং এ, দোতলা হচ্ছে। এরকম টিচারদের জন্য আমি মনে করি ইনস্টিটিউশন করা দরকার, প্রধান শিক্ষকের জন্য ইনস্টিটিউশন করে প্রধান শিক্ষক তৈরি করা দরকার। ব্রিটেনে কিন্তু একই প্রধান শিক্ষক একাধিক স্কুলে চাকরি করতে পারে, এটা কি আপনারা জানেন? কেন করতে পারে? তাদের প্রধান শিক্ষকের অভাব আছে এই জন্য। তো আপনি তো বলছেন কি কি করা যায়, আমি বলছি যে এ বাজেটে হবে, এ আশা করার জায়গা আছে কিনা, কারণ এটা তো 1 বছরের ব্যাপার, 12 মাস তো দেখতে দেখতে চলে যাবে, আবার আরেকটা বাজেট এসে আমি বলি এর মধ্যে আন্দোলন হবে 3000টি স্কুলের এমপিও ভুক্তি। এটা বলে আমি শেষ করছি। অবশ্যই আছে, তার কারণ সেই মন্ত্রণালয়ে যারা কাজ চালান, মন্ত্রী বা সচিব, তারা তো ওই প্রোগ্রাম নিতে পারেন, নিয়ে পাশ করাতে পারেন একনাকে, কেন হবে না? অবশ্যই সুযোগ আছে। মেন বিষয়টা হচ্ছে কি বাজেটের আগে চিন্তা করতে হয় যে কোন বিষয়ে আমি কি করব আগামী বছর, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জাপানিরা পরিকল্পনা করে অনেক লম্বা তাহলে সময়। আপনার সঙ্গে আমাদের কারোই কোনো দ্বিমত নাই, মানে সেই যে চিন্তা করে বরাদ্দ করা হচ্ছে কিনা বা চিন্তা করে আমরা এগুচ্ছি কিনা, বরাদ্দর চেয়ে বেশি হচ্ছে তারা কোন ধরনের প্রোগ্রাম নিচ্ছে এবং আগের থেকে চিন্তা করে সেটা করছে কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি তো মনে করি বই বানানোর কোনো দরকার নাই। আমি মনে করি বইয়ের পিছনে যে এফার্ট দেওয়া হয়, এইরকম ফিজিক্যাল বই বানানো, ইলেকট্রনিক বই থাকবে, 2 মিনিটে আমি মেরামত করে দেব। অনেক বেশি, মানে কোটি কোটি বই একসাথে একই দিনে প্রিন্ট করায় বোধহয় আমরা অনেক বেশি এফর্ট দিচ্ছি, মানে পাঠ্যক্রমের চেয়ে। নিশ্চয়ই মানে এই কথার সাথে তো কোনো দ্বিমত নাই যে কিভাবে এগোবো সেটা পরিকল্পনা করে আসলে বরাদ্দ এবং তা বাস্তবায়নের প্রসঙ্গ আসে, সেটাই তো বোধহয় স্যার আপনারাও বলছিলেন। আমাদের যদি মনে করি একটা লালন ফকিরের কথা আছে না, শুধু কথায় চিড়ে ভেজে না, তাদের জল কিংবা দুধ না দিলে বা পয় না দিলে, তাই না? দুধ জল দুটোকেই পয় বলে। তো সেই জন্য আমি দুধ জলের কথাই বলছি। এটা হলো ম্যাটেরিয়ালিজম, যে পয়সা দিয়ে সবকিছু হয় না, এটা সত্য, কিন্তু পয়সা ছাড়াও হয় না। কারণ যেখানে পয়সা ছাড়া মানুষের সার্ভাইভাল হয় না। শিক্ষকরাও মানুষ, তাদের যদি আপনি শিক্ষা এবং সুযোগ করেন তাহলে সম্ভাবনা আছে তারা ভালো শিক্ষক হয়ে উঠতে পারেন, কিন্তু তাদের এটা তো প্রয়োজনীয় শর্ত মাত্র, এটা তো আরও দরকার শর্ত আছে। তো সেই শর্তের মধ্যে হচ্ছে আপনার বই, পরিবেশ সবগুলো আছে। আমরা একটার উপরে গুরুত্ব দিচ্ছিলাম, কিন্তু সেটা না দিয়ে আমরা এইভাবে বলি যে ধরেন আমাদের মেডিকেল শিক্ষা, এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলছে, এই যে প্রযুক্তি মন্ত্রণালয়, আগে আমরা স্বাস্থ্যক্ষেত্রে করেছি কি OECD দেশ থেকে যে আমাদের যে টাকা দেওয়া হচ্ছে গত 30-40 বছরের কথা বলছি, যে স্বাস্থ্য খাতে টাকা দেওয়া হচ্ছে 100 টাকা, তার মধ্যে 70 টাকা হচ্ছে পরিবার পরিকল্পনা খাতে। কিন্তু এখন পরিবার পরিকল্পনাকে স্বাস্থ্য বলে চালাইলে আপনাকে বাধা দেবে কে? বর্তমানে তাই হচ্ছে। আপনার চিকিৎসা খাতে টাকা শিক্ষা খাতে বলছেন, এই প্রযুক্তি এবং ডিজিটাল বিপ্লব বলছেন, এইটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আপনি ফাঁকিটা দিচ্ছেন কাকে? জাতিকে তো ফাঁকি দেওয়া যায় না। আপনার সরকার, রাষ্ট্র আমাদের কিছুদিন ধরে বিপদগামী করতে পারে। মনে রাখতে হবে রাষ্ট্র এবং জাতি এক জিনিস নয়। আমরা একটা গন্ডগোল করছি এখানে চিন্তায়। আমাদের 17 কোটি লোক, 16 কোটি সবই হচ্ছে জাতি,
কিন্তু রাষ্ট্র মানে যাদের হাতে ক্ষমতা আছে, তার মধ্যে আপনার আমলাতন্ত্র আছে, তাতে সামরিক বাহিনী আছে, পুলিশ আছে, এমন শুধু নির্বাচিত সংসদ অথবা মন্ত্রিসভা নয়, এই ব্যাপক যে যন্ত্র, এইটা একটা সমাজের বিশেষ অংশ। আমাদের শিক্ষা এই ত্রুটিটা কেন হচ্ছে ভারতের সাথে তুলনা করলে বোঝা যাবে। ভারতে প্রাদেশিক সরকারের হাতে অনেক ক্ষমতা, আবার কেন্দ্রীয় সরকারের হাতে অনেক ক্ষমতা। আমাদের সেটা নেই, আমাদের একটা এককেন্দ্রিক সরকার। তাহলে আমাদের নিয়ে বিরোধটা কোথায়? আমরা শিক্ষার সম্প্রসারণের দায়িত্ব এখন প্রাইভেট সেক্টরকে দিতে চাই, রাষ্ট্র তার দায়িত্ব থেকে পিছনে সরে যাচ্ছে। রাষ্ট্র তো টাকা আয় করবে, ট্যাক্স করবে, যেভাবে হোক, কিন্তু রাষ্ট্র এটা খরচ করবে কোথায়? জাতির যেখানে প্রয়োজন সেখানে তো খরচ করা হবে। তাহলে আপনি প্রায়োরিটি কোথায় দিচ্ছেন? বলছে কি জাতীয় মোট দেশজ আয়ের শতকরা 6 ভাগ দিবে, এটা ইউনেস্কোর কথা। কেন কোনো কোনো দেশ তো এখানে শতকরা 20 ভাগও দিচ্ছে, এমনও আছে। আমরা কোন জায়গায় করতে, কোরিয়ার কথা তো উনি বলেছেন, ক্ষুদ্র কিউবা এক সময় আখ ছাড়া কিছু রপ্তানি করতে পারতো না। আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি তাদের কাজ হচ্ছে তারা ডাক্তার উৎপাদন করছে, এবং তারা ভেষজ থেকে বিদেশ থেকে আমদানি করেও তারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বিকশিত করেছে। আমাদেরও জানতে হবে যে কোন এলাকায় আমাদের শক্তি প্রয়োগ করা দরকার। সেটা উচ্চশিক্ষা কেন করবো না? আমরা বিদেশে আমাদের ছাত্রদের পাঠাবো। আপনার কাছে এটা কি একটু হতাশাজনক কিনা যে এবার তো খুব আলোচনা হচ্ছিল মাস 6 আগে থেকে বাজেটের, যে আমাদের একটা বিশ্ববিদ্যালয়, ডক্টর কায়কোবাদে যেটা উল্লেখ করেছেন যে একটা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ নাই, এবং তখন আপনারা সবাই বলছিলেন যে গবেষণা কি কি কারণে প্রয়োজন। র্যাঙ্কিং লিস্ট তো আসমান থেকে আসবে না, এটা তো কাছ থেকে আসবে। আপনার কথা বলি, এই বছর বাজেটে যে দেওয়া হয়েছে, ধরেন আমরা দুভাবে হিসাব করি। সরকারি দেখাচ্ছে আমরা শতকরা 4 ভাগ দিয়েছি দেশজ আয়ের, আর আমরা হিসাব করি 2.2 ভাগ দিয়েছে। সেই তর্ক থাক, আমাদের একটা মাধ্যমিক উচ্চ শিক্ষা খাতেই তো খুব বলছে গতবারের বাজেটের চেয়ে এবার এত বেড়েছে। এগুলো তো সংখ্যার হেরফের করা, যোগ বিয়োগের ক্যাটাগরি। একটা ক্যাটাগরির সাথে আরেকটা কিন্তু তুলনা করা যায় না। ভারতের ইয়ে করার মতো, ভারত বলে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার হঠাৎ বেড়ে গেছে। কি করে বেড়ে গেল? তারা একবার ছিল কাশ্মীরের জনসংখ্যা নিয়ে, আরেকবার কাশ্মীরের জনসংখ্যা বাদ দিয়ে। তো দুইবার যদি 10 বছরের ব্যবধানে করলে তো আপনার এটা একদম বিরাট সংখ্যা দেখাবে। আমি সেই হিসাবে যাচ্ছি না। আমাদের একটা কনসিস্টেন্ট প্যাটার্ন আছে। আমাদের কত ছাত্র প্রতি বছর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্য হয়, তাদের জন্য যথেষ্ট প্রাথমিক বিদ্যালয় আছে কি? থাকলে সবগুলোর মানের মধ্যে কোনো বৈষম্য আছে কি? আমরা বৈষম্যের কথা বলছি না। পাকিস্তান আমল থেকে ক্যাডেট কলেজ তৈরি হয়েছে, লক্ষ্য কি ক্যাডেট কলেজ থেকে সামরিক বাহিনীর কর্তা তৈরি হবে, কিন্তু প্র্যাকটিক্যালি তাদের অনেকেই ওখানে যায় না। সেইখানে কি পরিমাণ মাথা পিছু খরচ করা হয়? উনি বুয়েটের অধ্যাপক আছেন, একজন বুয়েট ছাত্রের প্রতি কত খরচ করা হয় আমরা কি সবিনয় জিজ্ঞাসা করতে পারি? আমাদের দেশে এই বছরের বাজেটের কথা বলছি না, একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পিছু কত টাকা আমাদের বরাদ্দ, এবং সেটা তার কাছ থেকে নেবো কেন? এটা তো আমাদের জনগণের টাকা থেকে, আমরা তো অন্য জায়গায় পাচ্ছি, সেটা দিতে হবে না? কারণ একটা জিনিস আমরা ভুল করছি, শিক্ষা আমি আগে বলছি পাবলিক গুড, মানে হচ্ছে এটার ফলাফল সবাই পাবে, সেই জন্য তার পিছনে বিনিয়োগ করাটা অপচয় নয়। শিক্ষকের পেছনে টাকা খরচ করাটা অপচয় নয়, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী শিল্পে বিনিয়োগ করা। আমাদের দেশে থেকে আমাদের বড় লোকেরা যে পাজেরো গাড়ি চালাচ্ছে, আমরা একটা চাকাও বানাইতে পারি। আমাদের দেশ যে একটা লপসাইডেড অর্থনীতি, তার প্রমাণ যে আমাদের সমস্ত এখানে কি শিল্প করি আমরা। আগে আমরা কাঁচামাল রপ্তানি করতাম ব্রিটিশ আমলে, এখন আমরা এক দফা কাঁচামাল না গিয়ে পাকা মাল করছি। কি বিদেশ থেকে ইয়ার্ন আমদানি করি, এখানে আমাদের শ্রম যোগ করে আমরা গার্মেন্টস শার্ট রপ্তানি করি, তাতে কিন্তু আমাদের মোট বৈদেশিক রপ্তানি আয়ের শতকরা 75 ভাগ থেকে 80 ভাগ আসে। তাহলে এই যে দুর্বল অর্থনীতি, এটি নিয়ে বলছে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি। তা আপনি আসল কথা জিজ্ঞাসা করতে দেবেন না? আমাদের শিক্ষাটা হচ্ছে মধ্যম আয়ের দেশের উপযোগী শিক্ষা নয়, এটা নিম্ন আয়ের দেশের উপযোগী শিক্ষা। শুরুতেই এটা খুব পরিষ্কার করে বলেছিলেন, এবং এবারও আসলে উচ্চ শিক্ষা নিয়ে কোনো পরিকল্পনা না থাকা, ওই যে উপযোগী মানুষ তৈরি করা নিয়ে কোনো পরিকল্পনা না থাকাটা একরকমের হতাশাজনক কিনা? মানে এনআই খান সাহেব বলছিলেন যে আমাদের ব্যয় করার সক্ষমতাও নাই। আমার মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যাদেরকে প্রধান হিসাবে নেব তারা খুব যোগ্য মানুষ হবেন। তারা কীরকম যোগ্য মানুষ আমরা এটা দেখতে পারি। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের নেই এবং পার্শ্ববর্তী দেশের নেই, এবং দুজনের মধ্যে তুলনা করতে পারি। একসময় কোরিয়ানরা ভাবলো, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারা ভাবলো যে তারা নোবেল বিজয়ী তৈরি করবে। কি সাহসী একটা কথা, নোবেল বিজয়ী তৈরি করবে। তারা কি করলো? প্রথমেই বিদেশ থেকে, মানে আমেরিকা থেকে একজন নোবেল বিজয়ী নিয়ে আসলো, যে কোরিয়ান ভাষা জানে না, কোরিয়ান খাবার হয়তো পছন্দ করে না, কোরিয়ান সংস্কৃতি পছন্দ করে না, কিন্তু তাকে নিয়ে আসলো যাতে ছাত্র শিক্ষক সবাই দেখতে পারে একজন নোবেল বিজয়ী সকালে কখন ঘুম থেকে উঠে, কিভাবে চিন্তা করে, কতক্ষণ কাজ করে,
তারা কিন্তু করেছে। বিদেশের বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তো ছবি টানানো থাকে তাদের exactly, হ্যাঁ। ইউনিভার্সিটির নোবেল বিজয়ীদের। আমরা কি কখনো কল্পনা করতে পারি যে তারপর পেরেছিল আমাদের কোরিয়া সেই হ্যাঁ, বিশ্ববিদ্যালয়? করেছে, হ্যাঁ, নিয়ে এসেছিল। তো ওদের একটা লক্ষ্য ছিল, ওরা আরো সামনে যাবে, ওদের উচ্চশিক্ষা যথেষ্ট ভালো হবে। যে কাজটি এখন চীন করছে, বিভিন্ন দেশের থেকে নামজাদা শিক্ষকদের নিয়ে আসছে এবং র্যাঙ্কিং এ তারা হ্যাঁ, শীর্ষ উপরে পর্যায়ে উঠছে। উঠছে তাদের চীনা কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো। ওরা আরো উপরে উঠে যাবে। কিন্তু আমাদের লক্ষ্যটা কি? আমাদের কি কোনো লক্ষ্য আছে? আমার তো মনে হচ্ছে না আমাদের ওই ধরনের লক্ষ্য আছে। তবে একটি কথা বলবো যে আমাদের দেশে প্রায় 4 কোটি ছাত্র, সারা পৃথিবীতে সম্ভবত গোটা 30 দেশ আছে যার জনসংখ্যা 4 কোটির বেশি। আমাদের একটা বড় সমস্যা, অনেক বড় সমস্যা, আমাদেরকে উৎপাদনশীল হইতে হবে, প্রোডাক্টিভ ওয়ে। কেমন কিভাবে আমরা ভালো শিক্ষা স্বল্প ব্যয়ে দিতে পারি, ভালো শিক্ষা। এই জন্যই আমি বলছিলাম যে প্রথমত সম্ভবত পাঠ্যপুস্তক খুব ভালো মানের হইতে হবে। আমরা যদি সবই কি এটা করি, সরকারকে করতে হবে নাকি প্রতিষ্ঠান উদ্যোগ নিতে পারে, ব্যক্তি উদ্যোগ নিতে পারে, নাকি এটাকে সরকারকেই একটা সরকারকেই এই সামগ্রিকভাবে সমস্ত করতে জিনিস হবে? করতে হবে, সরকারকেই কারণ ডক্টর করতে সলিমুল্লাহ খান বোধহয় ক্লিয়ার করেছেন যে শিক্ষাটা আসলে সরকারের দায়িত্ব। আপনিও তাই মনে করেন? কেন পিছিয়ে আছে আমি একটু পয়েন্ট বলি। আমাদের বিশ্বব্যাংকও দেখিয়েছে প্রত্যেক বছর কতজন কর্মপ্রার্থী তৈরি হয় আমাদের বিভিন্ন পর্যায়ে শিক্ষিত। 22 লাখ লোক চাকরির বাজারে যুবকের ঢুকছে। আমরা যদি জব তৈরি করতে পারি মাত্র 10 লাখ, তাহলে 12 লাখ যাবে কোথায়? কথায় কথায় বলছি। এই হিসাবটা দেখে দেখা যায় আমাদের শিক্ষার ক্ষেত্রে মূল প্রশ্নটা কোথায়। শিক্ষাকে আমরা সম্প্রসারণ করব না ছোট করব? আপনাদের বড় বড় অর্থনীতিবিদরা প্রায় নোবেল পুরস্কার যোগ্য আছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ পুরস্কার বলছেন আমাদের শিক্ষার প্রসার বেশি হয়ে গেছে, এটা কমাইতে হবে। পুরস্কার বলছেন এইভাবে তার বলা যায় না, বলে শিক্ষার গুণগত বৃদ্ধি দরকার, পরিমাণগত বৃদ্ধি যথেষ্ট হয়ে গেছে। কিন্তু তাহলে শিক্ষা একদিকে এক মুখে বলেন আপনি শিক্ষা সবার জন্মগত সর্বজনীন অধিকার, কতটুকু পর্যন্ত সেটা ডিফাইন করেন না। হ্যাঁ, সেটা তো আপনি করছেন না। তিনি প্রাথমিক শিক্ষা যে বেশি হয়ে গেছে কারণটা কি? হ্যাঁ, চাকরির বাজার অনুসারে যত লোক আমাদের অর্থনীতিতে কর্মসংস্থান করতে পারে, কর্মমুখী শিক্ষা সেটার একটা হ্যাঁ, সমাধান হতে পারে। যতজন লোককে আমরা চাকরি দিতে পারি, আমার অর্থনীতির যে স্ফীতি, সেই পরিমাণ ছাত্রকে শুধু আমরা শিক্ষিত করব। এটা হলো কি চাহিদা এবং সরবরাহের ভারসাম্য করার জন্য। অর্থাৎ আপনার জুতার মাপে পা কেটে ফেলবেন। আমরা বলছি জুতা তৈরি করতে হবে, অর্থনীতি সম্প্রসারিত করতে হবে যেন আপনি চাকরি পান, এবং তাদেরকে যোগ্য হতে হবে। তারা বিভিন্ন পর্যায়ে যোগ্য হবেন। দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই। তারপরে যারা কারিগরি শিক্ষা যাবে তারা যাবে, যারা কারিগরি শিক্ষা শেষ করে আর উচ্চশিক্ষা যাবে। কিন্তু সেই সুযোগটা যে তৈরি করবে তাকে আমরা রাষ্ট্র বলি, সরকার নয়, রাষ্ট্র বলি। অর্থাৎ জাতীয় আয়ের উপর ভিত্তি করে যে সমস্ত প্রতিষ্ঠান চলে সেগুলো সব জাতীয় প্রতিষ্ঠান। অর্থাৎ জনগণের করের উপর ভিত্তি করে যারা চলে, যারা খায়। এই জন্য বলছি দেশের ভিতরে আমি বললাম সামাজিক মর্যাদা কাকে বলে? আপনার বাড়ির আপনার মেয়ে বিয়ে দিতে, আপনি যাকে বিয়ে দিতে চান তাকে বলে সামাজিক মর্যাদা। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, ডক্টর সলিমুল্লাহ খান, এনআই খান। ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে পুলিশের বিচার আছে, এই নিয়ে করবো আলোচনা।